গণভোট অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদে। বগুড়ার শাহজাহানপুরে 2 সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা। এবং জয়পুরহাটে সারের সংকট, বিপাকে আলু চাষিরা। দেখছেন এটি নিউজ। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। অবশেষে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠকে এ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা গণভোটের ঘোষণা এবং কি কি বিষয়ে গণভোট হবে সেসব বিস্তারিত জানিয়েছিলেন। এ বিষয়ে আইনটি হচ্ছে বলে গত বৃহস্পতিবার নিশ্চিত করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেল 4টায় এ নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে। এ গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গেই হবে। 4টি বিষয়ে একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য নিয়ে সংসদের উচ্চকক্ষ, বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ ভোট হবে। এরই মধ্যে ইসিকে এবং মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নিতে ব্যাপক প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার। দর্শক, আগারগাঁওয়ে নির্বাচন ভবনের দেশি পর্যবেক্ষকদের সঙ্গে ইসি সংলাপের দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা তার সঙ্গে সংযুক্ত হব। মোসলেহি, সংলাপে কি কি আলোচনা হয়েছে নিশ্চয়ই বিস্তারিত জানাবেন। মোসলেহি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি জাকিয়া, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আজকের যে পর্যবেক্ষকদের সংলাপ সেটি কিন্তু দ্বিতীয় পর্যায়ের ব্যাপারটিও শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। সকাল থেকে এই সংলাপের মধ্য দিয়ে নানা পরামর্শ তুলে ধরেছেন দেশি পর্যবেক্ষক যারা, তারা একইভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু পর্যবেক্ষকদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আপডেট যে খবরটি সেটি দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখতে চাই। কিছুক্ষণ আগে সংলাপ শেষের একটু আগেই কিন্তু নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ সাহেব জানিয়েছেন যে ডিসেম্বরের প্রথমার্ধেই আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং এই তফসিল ঘোষণার 10 দিনের মধ্যেই দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের প্রতিনিধিদের নাম যাতে পাঠায় সে ব্যাপারেও কিন্তু আহ্বান জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। এর আগে আমরা যেটি জেনেছি, প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন এই নির্বাচন সর্বোচ্চ স্বচ্ছ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সকালের পর্বে জানিয়েছেন যে 2026 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু ইতিহাসের সর্বোচ্চ বিশ্বাসযোগ্য একটি নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এ ব্যাপারে তারা সব ধরনের প্রস্তুতি যেমন সম্পন্ন করেছেন, একই সঙ্গে যারা এই কাজে নিয়োজিত থাকবেন, বিশেষ করে মাঠে নির্বাচনী মাঠে যেসব কর্মকর্তা, নিজস্ব কর্মকর্তা ইসির এবং সরকারি বেসরকারি যেসব কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা উপস্থিত থাকবেন তাদেরকে কিন্তু কঠোর হওয়ার জন্য যে ব্যবস্থা সেটি যেমন নেওয়া হয়েছে, একই সঙ্গে তাদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে যাতে ইসির এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো রকমের গাফিলতি না হয় এবং যারা গাফিলতি করবেন তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও কিন্তু তিনি জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পর্যবেক্ষক, ভোটার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে আগামী নির্বাচনকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য করা সম্ভব নয়। অন্যদিকে পর্যবেক্ষক যারা অংশ নিয়েছিলেন তারা কিন্তু আমার প্রশ্নের জবাবে জানিয়েছিলেন যে যতই বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান দিতে। মোসলেহি, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, নিশ্চয় পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সঙ্গে সংযুক্ত হব। দর্শক, ইসি সংলাপ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মাহফুজা মোসলেহি নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। বগুড়ায় 2 শিশু সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করেছেন মা।
সকালে শাহজাহানপুরের খলিশাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম তার নিজের ঘরে 2 শিশু সন্তান সাইফ এবং সাইফাকে তরকারি কাটার বটি দিয়ে হত্যা করে। এরপর তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী পাশের রুমে ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। তবে সাদিয়া বেগমের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি তাদের। জয়পুরহাটে সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকেরা। বাজার মনিটরিং সহ সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাট জেলায়। গত মৌসুমে লোকসান পোহালেও লাভের আশায় এবার নতুন উদ্যমে মাঠে মাঠে শুরু হয়েছে আলুর চাষ। তবে বাজারে পর্যাপ্ত সার না পাওয়ায় ভাটা পড়ছে কৃষকদের উচ্ছ্বাসে। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সার সংকট সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। বাধ্য হয়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে এই সার। যে কোনো দোকানত গেলে বেলা যদি কোয়া হয় যে স্লিপ দেন সারের, স্লিপ দেবে না 200 টাকা বেশি, স্লিপ চালে সার নেয়। বর্তমান বাজারে 1600-1700 সেই সার এখন সংকট দেওয়া 2022 টাকা হলে অ্যাভেলেবল সার পাওয়া যায়। জয়পুরহাট মানে কৃষি মানে আলু প্রধান এলাকা, এখানে আলুর সময় আমরা আলু লাগাবো, সে সার পাচ্ছি না। তবে অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের চাহিদা মতো সার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ কমের কারণে, কৃষকের চাহিদা বেশির কারণে আমরা কৃষকের মাঝে সার পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না। জেলায় সারের সংকট নেই বলে দাবি করে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কৃষি অধিদপ্তর। মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে আবাদের জন্য যে সার দরকার প্রায় প্রতিটি সারই আমাদের দেশে এসে পৌঁছাইছে। যদি কোনো কৃষক ভাই অভিযোগ করে যে তাদের কাছে দাম বেশি যাচ্ছে, এবং সেটা আমাদের উপজেলায় যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এবছর জয়পুরহাট জেলায় 39,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীর বেহাল দশা। 38 বছরেও গড়ে ওঠেনি প্রত্যাশিত কারখানা এবং দুর্নীতি অনিয়মের ধ্বংসের পথে কোটালীপাড়ার সুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়। আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনে প্রস্তুত থাকতে ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় সেনাবাহিনীর উন্নয়নে ইউনিট অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের প্রতি দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনে দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এর জিওসি, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান REB, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডিন্যান্স, অ্যাডজুট্যান্ট জেনারেল, 66 পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। বাউল আবুল সরকারের আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন এবং মিছিল করেছেন যশোরের সংস্কৃতি কর্মীরা। দুপুরে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে শহরের গাড়িখানা রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশ নেন। পরে মিছিল নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। গত বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মিথ্যা মামলায় একজন প্রবীণ বাউল শিল্পীকে কারাবন্দী রেখে দেশের আবহমান সংস্কৃতি বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে উল্লেখ করে আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান অংশগ্রহণকারীরা।
দর্শক, আজ গণভোট অধ্যাদেশের অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রতি আপনার করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। প্রস্তাবগুলো কি? কোন 4টা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি? একটা হচ্ছে ক, নির্বাচন দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট অধ্যাদেশের অনুমোদন নিয়ে সংবাদ সম্মেলন চলছিল। আমরা সেখানে যুক্ত হয়েছিলাম। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। খ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে 30টা প্রস্তাব কি? এই 30টা প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে। প্রথমে বলে ঐক্যমত্য মানে কি? এই 30টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। আবার বলি, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের যে রাজনৈতিক সংগঠন, তারাও সম্মতি জানিয়েছে। জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কী। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। মুলতবি ভোট গ্রহণ। মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রশ্নতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কী হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে।
ভোট পদ্ধতিতে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন, তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলো, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম। এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন জনাব আখতার আহমেদ, ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। নির্বাচনের প্রস্তুতির বিষয় বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা, আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আপনারা জানেন কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি এবং আমাদের ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসে 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। লাস্ট স্টক যেটা আমরা পেয়েছি সেটাও এখন আমাদের দখলে আছে এবং আমাদের কাছে আছে এবং আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেব, যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে। আগে থেকে আমরা এটা বিভিন্ন জোনাল, আমাদের 10টা জোনাল অফিস আছে, 10টা জোনাল অফিসের মাধ্যমে আমরা জেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সরবরাহ করব, যাতে শেষের দিকে আমাদের এই জিনিসটা চাপ না পড়ে। ব্যালট পেপার আপনার প্রিন্টিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে। স্যার যেটা বলেছেন যে 2 রকমের ব্যালট পেপার, 2 রঙের ব্যালট পেপার হবে। আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপারগুলো হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য, যে একটা রঙিন কাগজ ব্যবহার করব। রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এবং এই ব্যালট পেপারের পাশাপাশি স্যার আরেকটা জিনিস বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতে যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। তাদের রেজিস্ট্রেশনটা, দেশের রেজিস্ট্রেশনটা একটু পরে করব আমরা, এখন বিদেশের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। আমরা ক্রমান্বয়ে 8টা ভাগে রিজিয়নে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা খুব অল্প সময়ের ভিতরে এই অ্যাপটা লঞ্চ করেছি এবং সেই কারণে আমাদের ট্রায়াল ফেজে যেহেতু বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন দেশ প্রবাসী ভোটারদেরকে এই ট্রায়ালের জন্য প্রায় একাধিক বছর, কেউ 5 বছর পর্যন্ত ট্রাই করে তারপরে একটা পর্যায়ে এসছেন, কিন্তু আমরা মাত্র এক মাসের মতন ট্রাই করতে পেরেছি। কাজে আমরা একটু আস্তে আস্তে জিনিসটাকে আগাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত যে রিজিয়ন, 3টা রিজিয়নে আমরা এখন কাজ করছি। এখন নর্থ আমেরিকাতে এখন আমাদের নিবন্ধন চলছে এবং আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমাদের ধারণা। এবং প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই ইনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে, গণভোটের ব্যাপারে। আর আমাদের যে
বিভিন্ন পর্যায়ের যে প্রশিক্ষণ যেটা আছে সেই প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলছে। আমরা কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণটা কমপ্লিট করেছি। এখন আমরা ক্রমাগতভাবে যারা প্রিজাইডিং অফিসার হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন, পোলিং অফিসার হবেন, তাদের জন্য আমরা যে প্রশিক্ষণের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং আমরা যথাসময়ে এটা করতে পারবো বলে বিশ্বাস করি। মোটামুটিভাবে প্রয়োজন যে আমাদের প্রস্তুতির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অন টাইম অ্যান্ড অনলাইন। এখন ইমপ্লিমেন্টেশনটা ইনশাল্লাহ আমরা সময় মতন করতে পারবো, যাতে আমরা ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। স্যার আর কিছু না, জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুইটা জিনিস হবে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড়। তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি, রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি, আগ্রহ দেখছি, আপনারা সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই দুইটা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, রিয়েল টাইমে এখন ৩১,৮০১ জন নিবন্ধন করেছে প্রবাস থেকে, এটাও বলে আচ্ছা, জাস্ট এই মুহূর্তে আপনাদের বলতে পারি ৩১,৮০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে রিয়েল টাইমে সেটা। জি জি দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট অধ্যাদেশের অনুমোদন নিয়ে সংবাদ সম্মেলন চলছিল। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। দেশের খবরে আছি, আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। ৩৮ বছরেও কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে গড়ে ওঠেনি প্রত্যাশিত শিল্প কারখানা। অনেক প্লট আজও খালি। যে কয়টি কারখানা আছে এর বেশিরভাগই নানা সমস্যায় জর্জরিত। অনেকগুলোতে নেই কোনো যন্ত্রপাতি, ফলে সম্ভাবনা থাকার পরেও এই বিসিক শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারছে না। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৮৭ সালে প্রায় ২১ একর জমিতে প্রতিষ্ঠিত হয় কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। ১৫০টি প্লটের মধ্যে ১৪৯টি বরাদ্দ দেয়া হলেও বর্তমানে চালু আছে মাত্র ১৫ থেকে ২০টি কারখানা। এর মধ্যে কিছু কারখানা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, আবার অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সাইনবোর্ড সর্বস্ব। এসব কারখানায় নিয়মিত বেতন হয় না শ্রমিক কর্মচারীদের। সব কারখানা চালু থাকলে কর্মসংস্থান হতো ৮ থেকে ১০ হাজার মানুষের। বিলগুলি আছে প্রত্যেকটা মিলেই বন্ধ আছে, চলতেছে টুকটাক, এরারও ঠিক মতন বেতন টেতন দিতেছে না। চালু কারখানার মালিকদেরও আছে নানা অসন্তোষ। তারা জানান বিসিক প্রতি বর্গফুটের জন্য বছরে ২.৫ টাকা করে সার্ভিস চার্জ নেয়। দিতে হয় ভূমি উন্নয়ন করও, কিন্তু পানি সরবরাহ সহ কোনো সেবা পান না তারা। ভাঙা রাস্তাঘাট মেরামত হয় না বহুদিন, নেই নিরাপত্তা ব্যবস্থাও। সকল সুবিধা থাকার কথা ছিল, যেমন রাস্তাঘাট এবং বিদ্যুতের সুবিধা, এগুলো আসলে আমরা নিজেরাই করে নিচ্ছি। পানির লাইন দেওয়ার কথা ছিল, ড্রেনগুলো পরিষ্কার দিব কথা ছিল, কিন্তু এরা তো কিছু দিতে হবে না। বহু উদ্যোক্তা প্লট নিয়ে কোনো কারখানাই করেননি সেখানে। কেউ শুধু ভবন তুলেছেন, কেউ বা কিছুদিন চালিয়ে বন্ধ করে দিয়েছেন। অনেক প্লট অবৈধভাবে হাত বদলও হয়েছে একাধিকবার। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় এই বেহাল দশার অভিযোগ। তবে বিসিক কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তারা শিল্পনগরীকে পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ চালিয়ে যাচ্ছেন। কিছু শিল্প আছে বন্ধ আছে, এগুলোর জন্য আমরা তাদেরকে পত্র দিচ্ছি, তাদের সাথে আমরা মিটিংও করেছি। তারা অনেকেই বলছে যে চালু করবে, বা অনেকেই বলতেছে যে একটু সময় লাগবে। তো আমরা আমাদের যথাযথ আমাদের নিয়মের মধ্যে যেটা আছে আমরা সেভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রায় ৪ দশকেও জেগে ওঠেনি কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরী। তবু সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে এ চিত্র। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এ ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।